গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় এক বিশাল নিয়ন আলোয় ঘেরা ঝলমলে শহরের এক অন্ধকার আর শান্ত গলির কোনায়, যেখানে লুকিয়ে আছে একটা ছোট্ট ছিমছাম আর অদ্ভুত রেস্টুরেন্ট। এখানে আমাদের হিরো, যার নাম হচ্ছে শান, সে একা হাতে চিংড়ি আর নুডলসের এমন এক মারাত্মক ডিশ রান্না করছে যে তার ঘ্রাণেই মানুষের অর্ধেক পেট ভরে যায়। তবে ভাই, এটা কোনো নর্মাল রেস্টুরেন্ট না, এটাকে বলা হয় মিডনাইট রেস্টুরেন্ট, যার দরজা খুলে ঠিক রাত 12টায় আর বন্ধ হয় ভোর 7টায়। দিনের বেলায় যারা হাড় ভাঙা খাটুনি খাটে, কিংবা মাঝরাতে যাদের শিফট শেষ হয়, অথবা যারা সারা রাত এই শহরের বুকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, তারা সবাই রাতের ডিনার করতে বা মনের ক্লান্তি দূর করতে ছুটে আসে শানের এই ছোট্ট আস্তানায়। এই হোটেলের রেগুলার কাস্টমারদের মধ্যে একজন হলেন ইউইও নামের একজন দাদু, আর তার পাশেই বসে থাকে পল নামের একজন পুলিশ অফিসার। ডিউটি শেষে এসে এখানে এসে ড্রিঙ্ক করে, গরম গরম খাবার খায় আর আড্ডা দেয়। এটাই তাদের রোজকার রুটিন। এটা না করলে যেন তাদের রাতের ঘুমই আসে না। এমনই এক রাতে এই রেস্টুরেন্টে প্রথমবারের মতো এন্ট্রি নেয় তিনজন বন্ধু, দুইটা মেয়ে আর একটা ছেলে। তারা এসে শানকে জিজ্ঞাসা করে এখানে কি কি পাওয়া যাবে। ইয়ো দাদু তখন মুচকি হেসে বলে, আরে বাছা, এটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট না যে তোমাদের হাতে মেনু কার্ড ধরিয়ে দেওয়া হবে। ওই যে দেয়ালে ঝোলানো বোর্ডটা দেখছো, ওখানে যা লেখা আছে সেটাই পাওয়া যাবে। তবে হ্যাঁ, এর বাইরেও যদি তোমাদের স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, শানকে রিকোয়েস্ট করলে সে নিজের জাদুকরি হাতে সেটা বানিয়ে দেবে। কিন্তু ওই তিন বন্ধু তো খাবারের চেয়ে ফোনের স্ক্রিনে স্ক্রল করতেই বেশি ব্যস্ত ছিল। শান অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের জন্য চিংড়ি আর নুডলসের ওপরে গরম গরম স্যুপ ঢেলে সুন্দর করে গার্নিশ করে একটা লাজবাব ডিশ পরিবেশন করে। ভাই রে ভাই, স্ক্রিনের এই ডিশের লুক দেখে তো আমার নিজের মুখেই পানি চলে আসছে। তো এরপর যাই হোক, তিন কাস্টমার প্রথম কামড় দিয়ে পুরো দেওয়ানা হয়ে যায়, আর মজা করে খাবারটাকে তারা এরপর এনজয় করতে থাকে। ভোর হতেই শান তার রেস্টুরেন্টের কিচেন আর বাসনকোসন একদম চকচকে করে পরিষ্কার করে ফেলে, আর প্রতিদিনের নিয়ম অনুযায়ী বেঁচে যাওয়া খাবারগুলো সেখানকার রাস্তার অবলা কুকুরগুলোকে খাইয়ে দেয়। এরপর বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে সে সোজা চলে যায় লোকাল মার্কেটে। আসলে এই বিশাল পৃথিবীতে শান একদমই একা, তার আপন বলতে কেউই নেই। তাই এই রেস্টুরেন্ট আর এখানকার কাস্টমাররাই তার পুরো দুনিয়া। মার্কেটে লিসা নামের এক নারীর দোকান থেকে শান প্রতিদিন একদমই তাজা সিফুড, মাংস আর সবজি কিনে থাকে। যেমন শানের রেস্টুরেন্টে অনেক চেনা কাস্টমার আছে, তেমনি শান নিজেও লিসার বহু বছরের পুরনো আর বিশ্বস্ত কাস্টমার। এই সূত্রে তারা খুবই ভালো বন্ধু। পরের দিন রাতে ওই তিন বন্ধু আবারও শানের দোকানে ছুটে আসে। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, কাল রাতের ওই ডিশের স্বাদ যেন এখনো জিভে লেগে আছে। আমি তো ভাবছিলাম কখন অফিসে শেষ হবে আর কখন এখানে আসব, শুধু এই কামড়টার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর সেখানে এন্ট্রি নেয় আমাদের ড্রিঙ্ক লাভার লিসা। শান তাকে জিজ্ঞাসা করে, লিসা, তোমার ফেভারিট ডিশটা বানিয়ে দেব? লিসা চোখ টিপে বলে, আরে ভাই, এমন কোনো দিন গেছে যে আমি ড্রিঙ্ক করার আগে খাবার ছুঁয়ে দেখেছি? আগে দাও কড়া অ্যালকোহল, তারপরে খাবার। লিসার এই অতিরিক্ত মদ খাওয়ার অভ্যাসটা একটু বেশি মারাত্মক। তবে এই রেস্টুরেন্টের সবথেকে বড় বিউটি হচ্ছে এখানে যারা আসে তারা কেউ কাউকেই চেনে না, সবাই সবার কাছে স্ট্রেঞ্জার। কিন্তু শানের হাতের গরম খাবারের ছোঁয়ায় আর এখানকার মায়াবী পরিবেশে সবাই নিজের অজান্তেই মনের ভেতরে জমে থাকা সুখ দুঃখের গল্প একে অপরের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে এই পুরো রেস্টুরেন্ট যেন একটা চেনা পরিবারের মতো আপন অনুভূতি তৈরি করে। এমন সময় লিসাকে উদ্ধার করতে সেখানে আসে তার সুঠাম দেহের বক্সার ছেলে ইওয়ান। ইওয়ানের মেইন ডিউটি হলো তার মাতাল মাকে এই মদখোরদের আস্তানা থেকে সেফলি বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সে প্রতিদিন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে যাতে মাকে বেশি ড্রিঙ্ক করা থেকে আটকাতে পারে, কিন্তু আজ তার একটু দেরি হয়ে গিয়েছে আর লিসা অলরেডি ড্রিঙ্ক করে ফ্ল্যাট। ইওয়ান তার মাকে বেশি বকাঝকা করে, ঠিক তখনই কিচেন থেকে এক স্বর্গীয় ঘ্রাণ ভেসে আসে। ইয়ো দাদু নাক টেনে বলে, উফ, আজ মনে হচ্ছে শেফের স্পেশাল অয়েস্টার ফ্রাই রান্না হচ্ছে। আমাদের শেফের হাতে সত্যিই জাদু আছে। শান অত্যন্ত যত্ন সহকারে বিভিন্ন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেই অয়েস্টার ডিশটা রান্না করছিল, যার লুক আর স্মেল দেখে বাইরে বসে ইওয়ানের মুখ দিয়ে তো পুরো লালায় ঝরতে শুরু করে। শান প্লেটটা টেবিলে রেখে হেসে বলে, ইওয়ান, আমি জানি তুমি শুধু মাকে নিতে আসো না, তোমার আসল নজর থাকে আমার এই অয়েস্টার ফ্রাইয়ের উপর। নাও, বসে আরাম করে খেয়ে নাও। ইওয়ান একদম তৃপ্তি করে সেই খাবার খায় আর এরপর তার মাতাল মাকে কাঁধে তুলে বাড়ির দিকে রওনা দেয়। শান দূর থেকে তাকে মৃদু হাসে, কারণ সে জানে এই রেস্টুরেন্টে আসা প্রতিটা মানুষের আড়ালে একটা গল্প আছে। কেউ সুখে হাসে, কেউ বা দুঃখ লুকাতে আসে। তো পরের দিন রাতে ইওয়ান তার এক বন্ধুর সাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। ইওয়ানের জীবনের একমাত্র স্বপ্ন হলো সে অনেক বড় একজন প্রফেশনাল বক্সার হবে, কিন্তু বাবা না থাকায় তার পুরো সংসার চলে মা লিসার ওই বাজারের ছোট দোকানের আয়ের উপরে। ইওয়ান মন খারাপ করে তার বন্ধুকে বলে, জানিস আমার বক্সিং হেলমেটটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছে,
কিন্তু একটা নতুন হেলমেট কেনার মতো টাকাও আমার কাছে নেই। তবে মাকে বলেছি, মা বলেছে খুব তাড়াতাড়ি একটা নতুন হেলমেট কিনে দেবে। তাদের এই কষ্টের কথা পাশে বসে শুনছিল ইয়ো দাদু। তখন সে ইউয়ানকে বলে, হেলমেটটা আমাকে দাও, আমি কাল এটা ঠিক করে এনে দেব, তোমাকে আর নতুন করে কিনতে হবে না। এই কথা শুনে ইউয়ান দাদুকে হেলমেটটা দিয়ে দেয়। তো পরের দিন বিকেলে শান যখন রেস্টুরেন্টের দিকে আসছিল, তখন চুটকি নামের একটা মিষ্টি ছোট্ট মেয়ে তার মাকে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে আসছিল। চুটকি শানের রেস্টুরেন্টের বড্ড আদরের কাস্টমার। সে শানকে দেখে চিলমিলে গলায় বলে, আঙ্কেল আজকাল তুমি মিষ্টি পদ্মফুল কেন রান্না করো না? ওটা তো আমার সবচেয়ে ফেভারিট ডিশ। শান একটু আফসোস করে বলে, কী করবো বলো, আজকাল বাজারে একদম ফ্রেশ পদ্মমূল পাওয়াই যায় না, তাই ওটা বানানো বন্ধ রেখেছি। চুটকি তখন একটু মন খারাপ করে আবদার করে বলে, প্লিজ আঙ্কেল আমার জন্য অন্তত একবার বানিয়ে দাও না। শান চুটকির ওই মিষ্টি মুখ দেখে না করতে পারে না। সে হেসে বলে, আচ্ছা বাবা, আজ আমি বাজার থেকে একদম তাজা পদ্মমূল খুঁজে নিয়ে আসবো, আর রাতে শুধু তোমার জন্য স্পেশাল সুইট লোটাস ডিশ বানাবো। তো এই কথা মতোই মার্কেট থেকে শান ফ্রেশ পদ্মমূল কিনে কিচেনে এসে খুব সুন্দর করে সেটা কাটতে শুরু করে দেয়। এমন সময় ইয়ো দাদু রেস্টুরেন্টে এসে শানের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, শান, ইউয়ান আসলে তাকে এই হেলমেটটা দিয়ে দিও। ওর ভাঙা হেলমেটটা আমি নিজে খুব সুন্দর করে রিপেয়ার করে একদম নতুনের মতো বানিয়ে এনেছি। এখন আর ওর নতুন হেলমেট কিনতে পয়সা খরচ করতে হবে না। কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে চুটকি তার মাকে নিয়ে এসে বসে। শান চুটকির সামনে সেই ক্যান্ডির মতো দেখতে ক্রিস্পি আর রসালো সুইটস লোটাস ডিশটা পরিবেশন করে। প্রথম কামড় দিয়ে চুটকি খুশিতে নাচতে নাচতে বলে, আঙ্কেল এটা জাস্ট সুপার হয়েছে। আমার বাবার পর যদি কেউ এই ডিশটা এত টেস্টি করে বানাতে পারে সেটা শুধুমাত্র তুমি। তো শান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাই নাকি, তোমার বাবাও কি রান্না করতেন? চুটকি মাথা নিচু করে বলে, হ্যাঁ, কিন্তু বাবা তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। আসলে চুটকির বাবা মারা গেছেন, আর তার মা নিয়া পেশা একজন নার্স। সে দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে একা হাতে চুটকির চিকিৎসা আর পুরো দেখভাল করছে। এমন সময় ইউয়ান রেস্টুরেন্টে ঢুকলে শান তাকে ইয়ো দাদুর ঠিক করে দেওয়া হেলমেটটা বাড়িয়ে দেয়। ইউয়ান হেলমেটটা মাথায় পরে ট্রাই করতেই পাশে বসা চুটকি খিলখিল করে হেসে ওঠে, আর ইউয়ানের মুখে নানা জায়গায় ফোলা আর কালশিটের দাগ দেখে মজা নেয় আর বলে, আরে এটা কেমন অদ্ভুত হেলমেট, আর তোমার মুখের এই হাল কেন? দেখে মনে হচ্ছে কারোর কাছ থেকে খুব ভালো সাইজের মার খেয়ে এসেছো। ইউয়ান চুটকির এই কিউট ট্রোলিং শুনে রাগ করে না, বরং হা হা করে হেসে ওঠে আর বলে, এটা হলো বক্সিং হেলমেট। এরপর ইউয়ান বাচ্চাটার সাথে মজা করে খেলতে শুরু করে। তারপর সে চুটকিকে কোলে নিয়ে হুইল চেয়ারে বসায়, আর তারপর চুটকি আর তার মা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ইউয়ান নিয়ার দিকে এক পলক তাকায়, আর নিয়াও একটা অদ্ভুত মিষ্টি হাসি দেয়। প্রথম দেখাতেই দুজনে মনে যেন ভালোবাসার একটা হালকা স্পার্ক তৈরি হয়ে যায়। তারা চলে যাওয়ার পর ইউয়ান শানকে জিজ্ঞাসা করে, আচ্ছা শান, চুটকির এই অবস্থা কেন? ও হাঁটতে পারে না কেন? শান দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোটবেলায় একটা মারাত্মক অসুস্থতার কারণে মেয়েটার কোনোদিন নিজের পায়ে দাঁড়াতেই পারেনি। আর ওর মা একজন নার্স, যে নিজের সব সুখ বিসর্জন দিয়ে চুটকিকে আগলে রেখেছে। ইউয়ানের নিজেরও বাবা না থাকায় সে তাদের এই কষ্টটা খুব ভালো করেই ফিল করতে পারে, আর মনে মনে সে নিয়াকে ভীষণ পছন্দ করে ফেলে। আর এরই মধ্যে একদিন হুট করে খবর আসে, ইউয়ানের মা লিসা মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইউয়ান এক দৌড়ে হাসপাতালে গিয়ে তার মাকে দেখে রেগে চেঁচিয়ে বলে ওঠে, মা, তুমি কি এখন দিনের বেলাও মদ খাওয়া শুরু করেছো? নির্ঘাত মদের ঘুরে পা পিছলে কোথাও আছাড় খেয়েছো? কিন্তু তখনই ওখানকার ডিউটিরত নার্স এসে ইউয়ানকে জানায় আসল সত্যি ঘটনা, যা শুনে ইউয়ানের পায়ের তলার মাটি সরে যায়। সে বলতে থাকে, লিসা কোনো মদের ঘুরে পড়ে যায়নি, বরং তার ছেলের জন্য একটা দামি বক্সিং হেলমেট কেনার টাকা জোগাড় করতেই সে নিজের শরীরের উপরে স্ট্রেস নিয়ে দিনরাতে দ্বিগুণ খাটুনি খাটছিল, এবং সেই ক্লান্তিতেই মাথা ঘুরে বাজারে পড়ে গিয়ে মারাত্মক চোট পায়। মায়ের নিঃস্বার্থ ভালোবাসার কথা জানতে পেরে ইউয়ান নিজের ভুল বুঝতে পেরে সে সেখানে কান্না করতে শুরু করে আর তার মায়ের হাত ধরে ক্ষমা চায়। ঠিক তখনই লিসার কেবিনের দরজা ঠেলে যে নার্সটি ভেতরে ঢোকে সে আর কেউই নয়, বরং চুটকির মা নিয়া। নিয়াকে দেখে ইউয়ান চোখের পানি মুছে একটা ফ্লার্টিং স্মাইল দেয়, আর নিয়াও লজ্জামাখা মুখে হাসে। হাসপাতালে লিসা কয়েকদিন থাকার মাঝেই সে বুঝে যায় যে তার ছেলে ইউয়ান নার্স মেয়েটিকে খুব মন থেকে ভালোবেসে ফেলেছে। লিসা তখন সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে আসে, আর যখন সোজা শানের রেস্টুরেন্টের জন্য বাজার করতে তার দোকানে আসে, তখন সে শানের কাছে তাদের প্রেমটা জমিয়ে দেওয়ার জন্য সাহায্য চায়। লিসা বলে, শান, আমি তোমাকে দুটো চিঠি দিচ্ছি, তুমি একটি চিঠি দেবে নিয়াকে আর অন্যটি দেবে ইউয়ানকে। শানও তার বন্ধুর রিকোয়েস্টে দুটো চিঠি নিজের কাছে রেখে দেয়। পরের দিন রাতে নিয়া যখন চুটকিকে নিয়ে রেস্টুরেন্টে সুইটস লোটাস খেতে আসে, তখন শান নিয়ার হাতে একটা চিঠি দেয় আর একটা কনসার্টের টিকিট ধরিয়ে দিয়ে বলে, এটা ইউয়ান তোমার জন্য পাঠিয়েছে। নিয়া তো পুরোই অবাক। চিঠিটা এমনভাবে লেখা ছিল যেন ইউয়ান নিজের মনের সব আবেগ ঢেলে নিয়াকে কনসার্টের জন্য দাওয়াত দিচ্ছে। একটু পর ইউয়ান রেস্টুরেন্টে আসে আর নিয়াকে দেখে একটু নার্ভাস হয়ে যায়,
নিয়াও বুঝতে পারে না যে সে ইওয়ানকে কি বলবে, আর ইওয়ানও নিয়াকে নিয়ে কনফিউজড হয়ে যায়। এরপর চুটকি সুইট লোটাস ডিশ খাওয়া শেষ হলে ইওয়ান তাকে কোলে নিয়ে হুইল চেয়ারে আবারও বসিয়ে দেয়, আর যাওয়ার সময় আবারও দুজনে চোখাচোখি হয়ে যায়। তারপর ইওয়ান ভেতরে আসলে শান্তাকে ওই লেটার দিয়ে বলে, এটা নিয়া তোমায় দিয়েছে। ইওয়ান তো খুশিতে আকাশে ওড়াটাই বাকি ছিল। ব্যাস দুজনেই ভাবে একে অপরজনকে ডেট করার জন্য ডেকেছে এবং তারা সেই রোমান্টিক মিউজিক কনসার্টে চলে যায়। কিন্তু ধকলের কারণে আমাদের বক্সার ভাই কনসার্টের মাঝে হা করে নাক ডেকে ঘুমাতে শুরু করে। কনসার্ট শেষে নিয়ে একটু রেগে গিয়ে বলে, ভারী অদ্ভুত, তুমি নিজেই টিকিট বুক করে আমায় ইনভাইট করলে, অথচ পুরো সময়টা কুকুরের মতো ঘুমালে। ইওয়ান আকাশ থেকে পড়ে বলে, আমি ডেকেছি মানে? তুমি তো শানের হাত দিয়ে আমাকে লাভ লেটার আর টিকিট পাঠালে। নিয়া ভ্রু কুচকে বলে, মোটেও না, চিঠি তুমি দিয়েছো, আর তুমি নিজেই তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে তোমার কনসার্ট অনেক পছন্দ। এই কথা শুনে ইওয়ান তো অবাক হয়ে যায়, কারণ সে কখনো নিয়াকে মেসেজ করেনি। এরপর যখন নিয়া ইওয়ানকে ফোন বের করে মেসেজ দেখায়, তখন সে বুঝতে পারে যে এটা অবশ্যই তার মায়ের কাজ। এসব দেখে ইওয়ানের তার মায়ের উপরে অনেক রাগ হয়। তাই ইওয়ান সোজা মাঝরাতে শানের রেস্টুরেন্টে শানকে বলে, ঘটনা কি খুলে বলো তো। শান 2 হাত তুলে ডিফেন্সে গিয়ে বলে, আরে ভাই, আমার কি দোষ? সব তোমার মায়ের কীর্তি। আমি তো জাস্ট ভালো বন্ধুর দায়িত্ব পালন করেছি, এখন বাকিটা তোমরা বোঝো। ইওয়ান তখন বলে, না না, কাজ তো মা ঠিকই করেছে, কারণ নিয়াকে আমি পছন্দ করি, আর আমার পারমিশন ছাড়া আমার ফোন থেকে নিয়াকে মেসেজ করেছে, যাতে মনে হয় আমি নিজে এটা করেছি। শান তখন বলে, দেখো, তোমার মা যেটাই করুক না কেন, সে তোমার ভালোর জন্যই করবে। আর ভাবো, তোমার মা যদি এসব না করতো, তাহলে তো তুমি সারা জীবন নিয়াকে দূর থেকেই দেখতে, নিয়ার সাথে কথা বলার সাহস কোনোদিন হতোই না। আর এখন দেখো, তোমরা ডেটেও গিয়েছিলে, আর নিয়াও তোমাকে পছন্দ করতে শুরু করেছে। ইওয়ান মুখ কালো করে বলে, কিন্তু আমার মনে হয় না ও আমাকে অ্যাকসেপ্ট করবে, কারণ আমি তাকে বলে দিয়েছি যে আসলে মেসেজটা আমি করিনি, আমার মা করেছে। শান তখন ইওয়ানের চোখে চোখ রেখে বলে, শোনো ইওয়ান, এসব ফালতু চিন্তা বাদ দিয়ে তোমার সামনের মেন বক্সিং ম্যাচের দিকে ফোকাস করা উচিত। ওটা জিতে চ্যাম্পিয়ন হও, তারপর বুক ফুলিয়ে নিয়াকে প্রপোজ করো। তখন দেখো, নিয়া তোমাকে ঠিকই বুঝবে। শানের এই ডেডলি মোটিভেশন ইওয়ানের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। সে দিন রাত জান লড়িয়ে রিঙে ঘাম ঝরাতে শুরু করে দেয় এবং নিজেকে সম্পূর্ণ তৈরি করে ফেলে এক মহাযুদ্ধের জন্য। অবশেষে চলে আসে ইওয়ানের জীবনে সেই ভাগ্য নির্ধারণী ফাইনাল ম্যাচের দিন। স্টেডিয়ামের তিল ধারণের জায়গা নেই, কিন্তু রিঙে নামতে অপোনেন্ট বক্সার ইওয়ানকে নিয়ে একদম ছেলে খেলা করতে শুরু করে। প্রথম 3-3টে রাউন্ডে ইওয়ান এত অন্ধের মতো মার খায় যে তার মুখ ফেটে রক্তারক্তি হয়ে যায়, পুরো পাঞ্চার হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন শুধু শেষ রাউন্ডটাই বাকি, আর এটাই ইওয়ানের লাইফের শেষ চান্স। ইওয়ান যখন রিঙে কোনো রকম আদমরা হয়ে পড়েছিল, তখন তার সামনে ভেসে ওঠে ছোটবেলা থেকে পাওয়া প্রতিটা অপমান, বাবার চলে যাওয়া, চরম দারিদ্রতা আর খিদে জ্বালা। এই সব কিছুর জন্য ইওয়ানের বুকের ভেতরে হুট করেই একটা জীবন্ত আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে মনে মনে নিজেকে বলে, লাইফে আজ পর্যন্ত যতবার হেরেছি, কিন্তু আজ আমাকে জিততেই হবে। নিয়াকে প্রপোজ করার মতো বুক ভরা কনফিডেন্স আমার আজ এই রিং থেকেই ছিনিয়ে নিতে হবে। তো শেষ রাউন্ডের ঘন্টা বাজতেই ইওয়ান যেন এক ক্ষুধার্ত সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে সে অপোনেন্টকে পরপর 4টে এমন মারাত্মক ডেডলি পাঞ্চ মারে যে শেষ পাঞ্চে ওই কিলার বক্সার রিংয়ের মেঝেতে পুরো ফ্ল্যাট হয়ে যায়, মানে নকআউট। ইওয়ান ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন হয়ে যায়, আর পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে। আর এই সাফল্যের পর ইওয়ান নিয়াকে নিয়ে একটা আলট্রা রোমান্টিক স্টাইলে প্রপোজ করে বসে এবং নিয়াও চোখে আনন্দের পানি নিয়ে হাসি মুখে রাজি হয়ে যায়। এভাবেই দুজনের 4 হাত এক হয়ে যায়। তো গল্পের পরের রাতে শানের মিডনাইট রেস্টুরেন্টে এন্ট্রি নেয় মেরি নামের এক নতুন মেয়ে, যে একটি নামকরা অ্যাড এজেন্সিতে কাজ করে। কিচেনে শান যখন প্রতিদিনের মতো একটা ডিশ রান্না করছিল, তো মেরি শুধু তার গ্রান্ট টেনে নিখুঁতভাবে বলে দেয় যে ডিশটাতে ঠিক কী কী ইনগ্রিডিয়েন্টস আর কতটা পরিমাণে দেওয়া হয়েছে। শান্ত পুরোই অবাক হয়ে তাকিয়ে থাকে যে একটা মেয়ে খাবার স্মেল চেনার এতটা নিখুঁত ট্যালেন্ট থাকতে পারে। শান্তা ভাবতেই পারেনি। শানের রেস্টুরেন্টের নিয়ম তো এটাই যে একবার এখানে এসে খাবার খাবে, সে এখানকার পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। তো মেরিও রোজ রাতে এখানে আসা শুরু করে এবং বাকি কাস্টমারদের সাথে খুবই ভালো খাতির হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ অফিসার পল মেরিকে দেখলে কেমন যেন একদম চুপচাপ আর গম্ভীর হয়ে বসে থাকে। আমাদের এই মেরি মেয়েটার মন একদম নিষ্পাপ আর ইনোসেন্ট হলেও তার নিজের শরীর নিয়ে চরম ইনফিউরিটি কমপ্লেক্স বা হীনমন্যতা ছিল, কারণ সে ছিল ওভারওয়েট বা মোটা।
তাই সে দিনরাত ওয়ার্কআউট করে যে কোনো মূল্যেই রোগা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। একদিন রাতে মেরি মন খারাপ করে শান আর বাকি বন্ধুদের তার ফ্ল্যাশব্যাকের স্টোরি শোনায়। আসলে মেরি যখন কলেজে পড়তো তখন সে কলেজের বাস্কেটবল চ্যাম্পিয়ন এক হ্যান্ডসাম ছেলের উপরে মেরির মারাত্মক ক্রাশ ছিল, যার চারপাশে সবসময় সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়াতো। মেরি ভাবতো ওই ছেলে কোনোদিনও তার উপরে ফিরেও তাকাবে না, কিন্তু একদিন হুট করেই সেই ক্রাশ মেরির সামনে এসে সরাসরি তার বাস্কেটবলের উপরে মেরির একটা সিগনেচার আর অটোগ্রাফ চায় আর বলে যে সে মেরিকে খুবই পছন্দ করে। মেরি তো ভয়ে, লজ্জায় আর নার্ভাসনেসে কি করবে বুঝতে না পেরে বলের উপরে হিজিবিজি কিছু একটা সাইন করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো এরপর কলেজ শেষ হয়ে যায় এবং বহু বছর তাদের কোনো সাক্ষাৎ হয়নি। কয়েক বছর পর মেরি যখন এই শহরের একটা বড় কোম্পানিতে চাকরি পায় আর জয়েন করার এক বছর পর সে জানতে পারে যে ওই কোম্পানির মেন সিও আর কেউই নয়, স্বয়ং তার সেই কলেজের ক্রাশ। মেরি মনে মনে 100% শিওর ছিল যে ছেলেটি যেহেতু কলেজে তাকে পছন্দ করত তাই এখন গিয়ে প্রপোজ করলে সে অ্যাকসেপ্ট করবে। কিন্তু মেরি ভাবলো এত বড় সিওর সামনে যদি এই মোটা ছুরি নিয়ে যায় তাহলে সে হয়তো পছন্দ করবে না, তাই সে দিনরাত পাগলের মতো জিম করা শুরু করে। তবে মনে মনে তার ভয়ও লাগছিল যে সিওর মনে কি এখন অন্য কেউ আছে কি না। মেরির এই কষ্টের কথা শুনে রেস্টুরেন্টে ওই 3 বন্ধু তাকে হ্যাভি মোটিভেশন দেয় আর বলে, আরে মেরি, তুমি একদম চিন্তা করো না, কাল থেকে আমরাও তোমার সাথে জিমে ভর্তি হব এবং সবাই মিলে একসাথে ওয়ার্কআউট করব। দেখবে কয়েকদিনের মধ্যে তুমি একদম স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাবে। কথা মতোই তারা সবাই মিলে জিমে গিয়ে ফাটাফাটি ওয়ার্কআউট সেশন শুরু করে দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না, মেরির ওজন 1 ফোঁটাও কমে না। তবু বন্ধুদের দেওয়া সাহসে ভর করে মেরি একদিন বুক ফুলিয়ে সোজা চলে যায় সেই সিও ক্রাশের কেবিনে প্রপোজ করতে। কোম্পানির সিও হওয়া সত্ত্বেও ছেলেটি মেরিকে দেখে অত্যন্ত রেসপেক্ট আর সরলতার সাথে কথা বলে। সে মুচকি হেসে বলে, মেরি, কলেজে অনেক সুন্দর সুন্দর মেয়ে আমার চারপাশে ঘুরতো ঠিকই, কিন্তু আমি শুধু তোমাকেই মন থেকে পছন্দ করতাম, কারণ তুমি বড্ড ইনোসেন্ট ছিলে আর আজও ঠিক তেমনই আছো। জানো মেরি, আজও তোমার সেই হিজিবিজি করে দেওয়া সিগনেচারের বাস্কেটবলটা আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। এই বলে সে মেরিকে তার ফোনের একটা ছবি দেখায়। কিন্তু ভাইরে ভাই, ওই ছবিটা দেখা মাত্রই মেরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ ছবিতে দেখা যায় বাস্কেটবলের পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী নারী, মানে ছেলেটা অলরেডি ম্যারিড। মেরি চরম ধাক্কা খায়, কারণ মেরির পুরো বিশ্বাস ছিল যে সে মেরির জন্য অপেক্ষা করছে, কিন্তু না, সে তো বিয়ে করে ফেলেছে। এসব জানার পর মেরি নিজের মন থেকে সব ফিলিংস বুকের উপরে চেপে রেখে একেবারে নর্মাল হওয়ার ভান করে তার সাথে কথা বলে। ছেলেটা মেরিকে বলে, তুমি জানো আমাদের কলেজে সব মেয়েরা আমাকে পছন্দ করত, কিন্তু আমি সব সময় তোমাকে দেখতাম। এই কথা শুনে মেরির খুশির সীমানা থাকে না, কারণ সে সব সময় মনে করতো তার ওজনের জন্য তাকে কেউ পছন্দ করে না। কিন্তু ছেলেটার কথা শুনে মেরি অনেক খুশি হয়ে যায় আর নিজেকে শক্ত করে বলে, আমি যেমনই আছি সেটাই আমার আসল সৌন্দর্য। এমনিতেই আমি কষ্ট করছিলাম ইয়ার, যদি কেউ আমাকে সত্যিই ভালোবাসে তাহলে আমি যেমন সে আমাকে তেমনই ভালোবাসবে। তারপর মেরি যখন রাতে শানের রেস্টুরেন্টে এসে সবাইকে এই খবরটা দেয় তখন তার চোখে কোনো পানি ছিল না, বরং অদ্ভুত এক চওড়া হাসি ছিল। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, মেরি, তোমার ক্রাশের বিয়ে হয়ে গিয়েছে, এটা শুনেও তোমার একটুও কষ্ট হচ্ছে না? মেরি একগাল হেসে বলে, আরে না, আমার কোনো আফসোস নেই। এতদিন এই মোটা শরীরের জন্য মানুষ আমাকে কত বডি শেমিং করেছে, অথচ ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম আর ড্যাশিং ছেলেটা আজ নিজের মুখে স্বীকার করেছে যে সে শুধু আমার ইনোসেন্টকেই ভালোবাসতো। একজন মেয়ের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আজ আমার হারানো কনফিডেন্স আমি ফিরে পেয়েছি। আমি বুঝে গেছি যে আমাকে সত্যিই ভালোবাসবে সে, আমি যেমন ঠিক তেমনভাবেই আমাকে অ্যাকসেপ্ট করবে। ফালতু স্লিম হওয়ার কোনো দরকারই নেই। মেরির এই ম্যাচিউর কথাবার্তা শুনে পুরো রেস্টুরেন্টের সবাই তার জন্য জোরদার হাততালি দিয়ে ওঠে। তো কয়েকদিন পর এক রাতে পুলিশ অফিসার পল শানকে একটু ডাক দেখিয়ে বলে, শান, তুমি যে রোজ রাতের বেঁচে যাওয়া খাবারগুলো রাস্তার কুকুরকে খাওয়াও, এটা তো চায়নার মিউনিসিপ্যালিটি রেগুলেশনের একদমই বাইরে। এর জন্য তোমাকে অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। শান শান্ত গলায় বলে, আরে ওটা রাস্তার কুকুর হতে যাবে কেন? ওটা তো আমার পোষা কুকুর। পল আর কোনো কথা না বাড়িয়ে রাগে সেখান থেকে চলে যায়। আসলে পল আর শানের সম্পর্কটা সাধারণ কোনো কাস্টমার আর শেফের না। পল হচ্ছে শানের ছোট ভাই, তবে আপন ভাই নয়। শানের বাবা মা ছোটবেলায় পলকে অ্যাডাপ্ট করেছিল। বহু বছর আগে তারা 2 ভাই একসাথে আর্মিতে জয়েনও করেছিল। তাদের মা নিজের 2 ভাইয়ের জন্য বিশেষ এক ধরনের খাবার রান্না করে খাওয়াতেন আর শানকে বলতেন, বাবা শান, তুই সবসময় তোর ছোট ভাইয়ের খেয়াল রাখিস,
তো এই জন্য যুদ্ধক্ষেত্রে শান নিজের জীবন বাজি রেখে পলকে আগলে রাখত, কিন্তু এক ভয়ানক যুদ্ধের দিনে অসাবধানতাবশত পলে নিজের অস্ত্রের আঘাতে শানের মুখ মারাত্মকভাবে কেটে যায়, যার জন্য সেই গভীর কাটা দাগ শান আজীবন নিজের মুখে বয়ে বেড়াচ্ছে। এই যুদ্ধে তাদের বহু সহযোদ্ধা মারা যাওয়ার পর তারা দুই ভাই মিলিটারি ছেড়ে এক অচেনা শহরে চলে আসে। পল জয়েন করে পুলিশ ডিপার্টমেন্টে, আর শান মায়ের থেকে শেখা রান্নার আর্ট নিয়ে খুলে বসে এই মিডনাইট রেস্টুরেন্ট। শানের ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারের মাধ্যমে আমরা এই আবেগঘন অতীত জানতে পারি। শীতকাল শুরু হতেই একদিন কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা মিষ্টি মেয়ে শানের বন্ধ রেস্টুরেন্টে দরজায় এসে নক করে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আজ কি হোটেল খোলা আছে? কোনো খাবার পাওয়া যাবে? শান মেয়েটির এই অবস্থা দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, তুমি ভেতরে এসো। মেয়েটি ভেতরে আসলে শান বলে, এই ঠান্ডার মধ্যে তুমি এরকমভাবে আসছো? তুমি দাঁড়াও, আমি তোমাকে স্যুপ রান্না করে দিই। এটা বলে সে এক বাটি ধোয়া ওঠা গরম স্যুপ রান্না করে নিয়ে এসে এগিয়ে দিয়ে বলে, আগে এই গরম স্যুপটা খেয়ে শরীরটাকে গরম করো, তারপর বলো কি খাবে। মেয়েটি কাঁপতে কাঁপতে বলে, আঙ্কেল, আমি ওয়ান্টন, এক ধরনের ট্রেডিশনাল চাইনিজ ডিশ খেতে চাই। শান মুচকি হেসে কিচেনে ঢুকে পড়ে। রেস্টুরেন্ট অফিসিয়ালি বন্ধ থাকলেও এই ক্ষুধার্ত মেয়েটির পেট ভরাতে সে একা হাতে ময়দা মাখতে শুরু করে দেয়। সবজি সেদ্ধ করে, মাংস আর সবজি নিখুঁতভাবে কুচিয়ে রুটির ভেতরে পুরে দিয়ে তৈরি করে ফেলে গরম গরম ওয়ান্টন ডিশ। শান মেয়েটির সাথে টেবিলে বসে নিজেও ব্রেকফাস্ট করতে করতে ওটা শেয়ার করে। কোনো কাস্টমারকে খালি মুখে ফিরিয়ে না দেওয়াই তো শানের আসল বিউটি। মেয়েটি প্রথম কামড় দিয়ে আবেগপ্রবণ হয়ে বলে, উফ আঙ্কেল, এই ওয়ান্টনে হুবহু আমার মায়ের হাতের ছোঁয়া আছে মনে হচ্ছে। এই কথা শুনে শান বলে, তাহলে তোমার মা সাংহাইতে থাকে? তখন মেয়েটি বলে, হ্যাঁ, আমার মা বাবা সাংহাইতেই থাকতেন, পরে আমরা কানাডায় শিফট হই। এখন তারা কেউই বেঁচে নেই। আমি শহরে এসেছি একজন বড় সিঙ্গার হতে, কিন্তু সত্যি বলতে আঙ্কেল, এই মুহূর্তে আমার কাছে এই খাবারের বিল দেওয়ার মতো কোনো টাকাই নেই। বড্ড খিদে পেয়েছিল বলে প্রথমে মিথ্যা বলেছি, আমায় ক্ষমা করে দিও। শান তখন অত্যন্ত নরম সুরে বলে, আরে পাগলি মেয়ে, এতে ক্ষমা ছাড় কি আছে? আমি তো আমার নিজের জন্যই সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তারই কিছু অংশ তোমার সাথে শেয়ার করেছি, এর জন্য কোনো বিল লাগবে না। তোমার যখনই খিদে পাবে তুমি নির্দ্বিধায় এখানে চলে আসবে। এই বলে শান তাকে এক কাপ গরম চাও বানিয়ে দেয়। বাইরে থেকে শক্ত মনে হলেও শানের মন যে কতটা নরম তা আবারও প্রমাণ হয়ে যায়। কয়েকদিন পর মেয়েটি আবারও রেস্টুরেন্টে আসে এবং খুশিতে নাচতে নাচতে বলে, আমি একটা পার্ট টাইম জব পেয়েছি আর আজ তার প্রথম স্যালারি হয়েছে, আর আজকে তাই সে পুরো বিল দিয়ে পেট পুরে ওয়ান্টন খাবে। এই কথা শুনে শান বলে, আমি তোমার কাছে কখনো টাকা চেয়েছি? আমি তো তোমায় বলেছি যে যখন ইচ্ছে হবে তুমি তখনই এখানে এসে খেয়ে যাবে। মেয়েটি বলে, ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি ওই ওয়ান্টন ডিশ খাবো। তারপর শান যখন কিচেনে ডিশ বানাচ্ছিল তখন মেয়েটি তার গিটারটা বের করে টুংটাং সুরে এক মায়াবী গান গাইতে শুরু করে। ঠিক তখনই রেস্টুরেন্টের এক কোনায় মদ্যপ এক ব্যক্তি বসেছিল। সে আসলে এই শহরের একজন অত্যন্ত ফেমাস কিন্তু দেবদাস হয়ে যাওয়া মিউজিক্যাল কম্পোজার ছিল। মেয়েটির ওই স্বর্গীয় কণ্ঠ কান খাড়া করে শোনার সাথে সাথেই কম্পোজার ভাই মদের ঘুর ভুলে ক্যালেন্ডারে পাতা ছিঁড়ে খপ খপ করে গানের মিউজিক নোটস লিখতে শুরু করে দেয়। ব্যাস, এই ওয়ান্টন গার্লের লাইফ তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। সেখান থেকে ফেমাস কম্পোজারের হাত ধরে সে বড় বড় প্ল্যাটফর্মে গান গাওয়ার সুযোগ পায় এবং রাতারাতি সে পুরো সুপারস্টার হয়ে যায়। শুধু তাই নয়, একসাথে কাজ করতে করতে ওই কম্পোজার আর তার মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু গল্পের আসল ট্র্যাজিক টুইস্ট আসে তখনই যখন জানা যায় মেয়েটির ব্রেন টিউমার হয়েছে, আর সে শুধুমাত্র কয়েকদিনের অতিথি। নিজের স্বপ্ন পূরণ হতে না হতেই এত বড় ধাক্কা মেয়েটি মেনে নিতে পারছিল না। তবুও জীবনের শেষ দিনগুলোতে সে শানের রেস্টুরেন্টে এসে ওয়ান্টন খেয়ে কাটাতো। সে শানকে বলে, আঙ্কেল, এই শহরে যখন আমি প্রথম এসেছিলাম ভেবেছিলাম টিকতে পারবো কি না, কিন্তু তোমার এই রেস্টুরেন্টে এসে শুধু খাবার না বরং সাহসও পেয়েছি আর সিঙ্গার হওয়ার এত বড় সুযোগও পেয়েছি। তোমার হাতের ওই ওয়ান্টন ডিশ খেয়ে আমার মনে হয় আমি আমার মায়ের কোলে আছি। এসব বলতে বলতে সে কান্না করে, আর এসব শুনে শানও ইমোশনাল হয়ে যায়। তারপর থেকে মেয়েটা তার জীবনের শেষ দিনগুলো তার লাভার বয়ের সাথে শানের এই রেস্টুরেন্টে এসে খাবার খেত। অবশেষে একদিন মেয়েটা দুনিয়া ছেড়ে চলে যায়। তার মৃত্যুর পর ওই মিউজিক কম্পোজার মদ খাওয়া পুরোপুরি ছেড়ে দেয় এবং মেয়েটির স্মৃতিতে একটার পর একটা অমর মিউজিক কম্পোজ তৈরি করতে শুরু করে। সে প্রায় মাঝরাতে শানের হোটেলে এসে তার প্রেমিকার প্রিয় ওয়ান্টন ডিশটা অর্ডার করে আর একলা বসে চোখের পানি ফেলে, আর শানও দূর থেকে তাকে ইমোশনাল হয়ে পড়ে। তো কিছুদিন পর এক রাতে শান যে রাস্তাটার কুকুরকে রোজ খাবার দিত সেই কুকুরটাকে হুট করে কোথাও দেখা যাচ্ছিল না। এটা দেখে শান চিন্তায় পড়ে যায় আর ভাবে কেউ আবার কুকুরটাকে ধরে বন্দি করে রাখেনি তো। তো এখান থেকে কিছু মাস পর রেস্টুরেন্টে এন্ট্রি নেয় সুশীলা নামের এক রূপসী তরুণী, যে এসে শানের কাছে একটা অমলেট অর্ডার করে।
তো অমলেটে প্রথম কামড় দিয়ে সে চোখ বন্ধ করে বলে, উফ, এই অমলেটের স্বাদ তো প্রথমে একটু তেতো, কিন্তু শেষটায় এক অদ্ভুত মিষ্টি অনুভূতি এনে দেয়। এখান থেকে শুরু হয় সুশীলার ফ্ল্যাশব্যাক স্টোরি। সুশীলা আর চ্যান দুজনে ছোটবেলায় বন্ধু, আর গ্রাম থেকে শহরে এসেছে নিজেদের ভাগ্য বদল করতে। চ্যান হচ্ছে একজন সৎ আর হার্ডওয়ার্কিং ট্যাক্সি ড্রাইভার। সে সারা রাত গাড়ি চালিয়ে উপার্জনের একটা বড় অংশ গ্রামে তার পরিবারকে পাঠায়। আর সুশীলা বড় মডেল হওয়ার স্বপ্ন বুকে নিয়ে বর্তমানে একটা বড় হোটেলের রিসেপশনিস্ট হিসেবে কাজ করছে এবং পাশাপাশি ইংরেজি শিখছে। চ্যান রোজ রাতে ডিউটির মাঝে শানের রেস্টুরেন্টে এসে অমলেট খেত, আর একদিন সুশীলাকেও সে এখানে নিয়ে আসে। শানের অমলেট খেয়ে সুশীলার হুবহু তার দাদির হাতে রান্নার কথা মনে পড়ে যায়। তো উইকেন্ডে তারা দুজনে ঘুরে বেড়াতো আর ফিউচার নিয়ে গল্প করত। তবে চ্যানের একটা জায়গায় আপত্তি ছিল, সে চায় না সুশীলা মডেলিংয়ের এই গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখুক। সে চেয়েছিল তারা যেন নর্মাল একটা জব করে শান্তিতে বিয়ে করে সংসার করুক, কিন্তু সুশীলা তার স্বপ্নে ছিল অনর। একদিন চ্যানের ট্যাক্সিতে এক বড় বিজনেসম্যান কাস্টমার ওঠে, যে রিয়ার ভিউ মিরর দিয়ে সুশীলাকে খুবই বাজেভাবে লক্ষ্য করছিল। চ্যানের এটা দেখে মাথা গরম হয়ে যায়। নামার সময় ওই লোক সুশীলাকে একটা বিজনেস কার্ড দিয়ে বলে, আমার অফিসে টপ মডেলদের অডিশন চলছে, তুমি চাইলে আসতে পারো। চ্যান লোকটাকে ফ্রড ভেবে গাড়ির স্পিডে টান দেয়, আর সে সুশীলাকে ওয়ার্নিং দিয়ে বলে, এই শহরে নাম করা যতটা সহজ ভাবছো ততটাও নয়। ওই লোকটা একদমই সুবিধার না। সুশীলা প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি কি বলতে চাও আমি অযোগ্য? আমার স্বপ্ন পূরণে বাধা দেওয়ার তুমি কে? এই ইগোর লড়াই দুজনের মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়। পরের দিন সুশীলা চ্যানের উপরে জেদ করে সোজা ওই অ্যাড এজেন্সির লাইভ অডিশনে চলে যায়, যেখানে গ্ল্যামারাস ড্রেস পরে তাকে পারফর্ম করতে হয়। অডিশন শেষে সে চ্যানের সাথে আবারও শানের রেস্টুরেন্টে খেতে এলে তাদের মধ্যে মারাত্মক চেঁচামেচি শুরু হয়ে যায়। চ্যান বলে, তুমি লাইভ শোতে ওই ড্রেস পরার পর মানুষ কত নোংরা নোংরা কমেন্ট করেছে, তা তোমার মাথায় ঢুকছে না? মডেলিংয়ের ভূত তোমার মাথা পুরো খেয়ে ফেলেছে। সুশীলা টেবিলে চাপড়ে চিৎকার করে বলে, আমি যদি চার দেয়ালে বন্দি হয়ে থাকতাম তবে গ্রামেই থেকে যেতাম। এই শহরে এসেছি নিজের পায়ে দাঁড়াতে, নিজের মডেল হওয়ার স্বপ্ন পূরণ করতে। প্লিজ আমার লাইফে ইন্টারফিয়ার করো না। এই বলে সুশীলা রেগে সেখান থেকে চলে যায়। এরপর দীর্ঘ 2 বছর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয় না। তো চ্যান বিরহে দেবদাস হয়ে রোজ শানের রেস্টুরেন্টে এসে মদ গিলত, আর ইয়ো দাদু তাকে বোঝাতো যে, আরে ভাই, ভালোবাসার আসল মানে হলো পার্টনারের স্বপ্নের প্রতি রেসপেক্ট দেখানো, তাকে খাঁচায় বন্দি করা নয়। ওইদিকে ওই এজেন্সির মালিক সুশীলাকে 2 বছরের জন্য ফরেন ট্রেনিংয়ের একটা বড় কন্ট্রাক্ট অফার দেয়। সুশীলা যখন সাইন করবে কি করবে না ভাবছে, ঠিক তখনই চ্যান এক বুক বড় ভালোবাসা আর একটা আংটি নিয়ে সুশীলার জন্য অপেক্ষা করছিল। সুশীলা যখন চ্যানের কাছে আসে তখন চ্যান বলে, সুশীলা, আমি তোমাকে বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার স্বপ্নে আর কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না, আমি নিজেকে তোমার যোগ্য করে তুলবো। এটা বলে সে সুশীলাকে ওই রিং দেয় আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এইসব শুনে সুশীলা কান্নায় ভেঙে পড়ে আংটিটা ফিরিয়ে দিয়ে বলে, চ্যান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সত্যি, কিন্তু এই মুহূর্তে বিয়ে করলে আমার 2 বছরের এই গোল্ডেন চান্সটা হাতছাড়া হয়ে যাবে। আমি বড় মডেল হতে চাই, আমাকে এই 2 বছর সময় দাও। 2 বছর পর যদি আমাদের ভালোবাসা একই রকম থাকে, আমি কথা দিচ্ছি আমি তোমাকেই বিয়ে করব। এসব বলে সুশীলা যখন বুকে পাথর রেখে চলে যাচ্ছিল তখন চ্যান তাকে ডাকে আর বুকে পাথর চেপে সুশীলাকে বিদায় জানায় আর বলে, ঠিক আছে, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হতে দেখা যায় আজ ঠিক 2 বছর পর সুশীলা সেই ট্রেনিং শেষ করে শহরে ফিরে এসেছে। কিন্তু আজ তার মন খুবই খারাপ, কারণ একটা বড় ফটোশ্যুটে তার প্রফেশনালদের মতো পৌঁছে দিতে না পারায় ডিরেক্টর তাকে খুবই বকাঝকা করেছে। তাই সে শানের রেস্টুরেন্টে এসে অমলেট খাচ্ছিল। শান তখন সুশীলাকে শান্ত গলায় জিজ্ঞাসা করে যে, অমলেট কি খারাপ হয়েছে? সুশীলা বলে, প্রথমে একটু তেতো আর তারপর একটু মিষ্টি লেগেছিল। তখন শান বলে, সেম, এটাই হলো লাইফ। স্বপ্নের পেছনে দৌড়ানোর শুরুতে পথটা এতটুকু তেতোই লাগে, কিন্তু নিজের আত্মবিশ্বাস আর লড়াইটা জারি রাখলে শেষ পর্যন্ত লাইফটা অমলেটের মতোই মিষ্টি হয়ে ধরা দেয়। তাই তুমি তোমার চেষ্টা আর কনফিডেন্স কখনোই হারাবে না। শানের কথায় সুশীলা নতুন এনার্জি পায়। সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন মনমোরা হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তখন পেছন থেকে একটা চেনা ট্যাক্সি এসে তার পাশে দাঁড়ায়। ড্রাইভিং সিটের কাছে নামাতেই সুশীলা দেখে তার সেই চ্যান চোখের পানি নিয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। চ্যানকে দেখে সুশীলা বুঝতে পারে লাইফে গ্ল্যামার আসুক বা না আসুক, চ্যানের এই বুক ভরা ভালোবাসার চেয়ে দামি আর কিছু হতে পারে না। এভাবে দুজন এখানে এক হয়ে যায়। এখান থেকে ওই বেচারা কুকুরটাকেও দেখানো হয়, যাকে শান রোজ খাবার দিত। ওই কুকুরটা অনেক দিন পর আজ মিডনাইট ডিনার রেস্টুরেন্টের কাছে এসেছে, আর শান তাকে এখানে খাবার দিচ্ছিল। তখনই পল সেখানে 3টা কুকুরের বাচ্চা নিয়ে আসে
আর বলে তোমার কুকুরটাকে পার্টির লোকেরা ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাদের আসার আগেই আমি একে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম আর সেখানে পালতে শুরু করেছিলাম। আর তখন জানতে পারলাম কুকুরটা প্রেগনেন্ট। আর এই 3টা বাচ্চা এই কুকুরটারই। সেদিন পল রাগ করে মিডনাইট ডিনার ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ পলের এই সারপ্রাইজে শানের অনেক ভালো লাগে। অন্যদিকে শহরের বুকে সুশীলার সেই ফটোশ্যুটের বিশাল বিশাল হোর্ডিং আর ম্যাগাজিনের কভার পেজে চেপে বের হয়ে যায়। সুশীলা তো পুরো শকড যে ডিরেক্টর বকা দেওয়ার পরও তার ছবি কিভাবে সিলেক্ট হলো। আসলে সুশীলার ওই ছবিগুলো তুলেছিল আমাদের সেই ওভারওয়েট ক্যারেক্টার মেরি, যে ওই অ্যাড এজেন্সির একজন বড় ফটোগ্রাফার। মেরি কিন্তু সুশীলাকে পার্সোনালি চিনত না, কিন্তু শানের রেস্টুরেন্টের ওই 3জন বন্ধু তারা সুশীলা আর চ্যানের এই ট্রু লাভ স্টোরির কথা মেরিকে খুলে বলে রিকোয়েস্ট করেছিল যেন সে সুশীলাকে একটা চান্স দেয়। আর বন্ধুদের এই রিকোয়েস্ট আর ভালোবাসা দেখেই মেরি নিজের রেকমেন্ডেশনে সুশীলা ছবি ম্যাগাজিনে পাবলিশ করিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমাদের বক্সার ইওয়ান এখন প্রফেশনাল রিং কাপিয়ে চ্যাম্পিয়ন হয়ে তার মা লিসাকে পুরো রেস্টে পাঠিয়ে দিয়েছে। আর লিসা এখন আরামসে গান শুনছে। আর এভাবেই মিডনাইটে ডিনারে আসা ওই 3 বন্ধু ওই রেস্টুরেন্টে রেগুলার কাস্টমার হওয়ার ক্ষেত্রে এখানে আসা অন্য কাস্টমারদের সাহায্য করে। এরপর ইয়ো তার ব্যাপারে কিছুই বলা হয়নি, কিন্তু হ্যাঁ, তার ব্যাপারে একটা বিশেষ কিছু জানা গেছে যে ব্যাকগ্রাউন্ডে ইয়ো দাদুর সাথে মালিসার একটা লুকোচুরি ওল্ড এজ লাভ স্টোরি, সেটাও নাকি জমে ক্ষীর হয়ে গেছে। তারা দুজনেই আসলে শানের রেস্টুরেন্টে আসতো একে অপরকে এক নজর দেখার জন্য। এমনিতেও ইয়োর তো এই দুনিয়ায় কেউ নেই, সে একদমই সিঙ্গেল, তাই সে লিসার সাথে মিঙ্গল হয়ে গিয়েছিল। সবশেষে মাঝরাতে সেই মায়াবী আলোয় শানের রেস্টুরেন্টের সব কাস্টমাররা একসাথে বসে হাসি মুখে ডিনার উপভোগ করতে থাকে। আর ব্যাকগ্রাউন্ডে শানে সেই গম্ভীর আর ইমোশনাল ভয়েস ওভার ভেসে আসে, যেখানে সে বলতে থাকে এই বিশাল শহরের অন্ধকার গলির কোনায় লুকিয়ে আছে আমার এই ছোট্ট মিডনাইট ডিনার। এখানে আসা প্রতিটা মানুষের আড়ালে একটা করে গল্প আছে। তোমাদের মনেও যদি লাইফ নিয়ে কোনো জটিল প্রশ্ন থাকে, তবে কোনো এক মাঝরাতে চলে এসো আমার এই মিডনাইট ডিনারে। তোমার সব প্রশ্নের উত্তর তুমি এখানেই পেয়ে যাবে। এই জন্য বন্ধুরা, তোমরা অবশ্যই আসবে। আর এই পজিটিভ ভাইবের সাথেই শেষ হয়ে যায় আমাদের এই অসাধারণ মুভির গল্পটা। मुझे नींद आती नहीं है अकेले ख्वाबों में आया करो, नहीं चल सकूंगी तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें चाहने के अलावा और कुछ हमसे होगा नहीं। बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगी नहीं। बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगी नहीं।